সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। দেড় দশক পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেন দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 15 জুলাই আপিল বিভাগে এই সংক্রান্ত আবেদনের শুনানি হবে। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে ফজলে আদিত্যের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি। ইতিমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় দুদকের চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। এখন অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণী জমার নোটিশ জারিসহ তার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা সহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরো একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে 2007 সালে 111-এর সময় করা বার্জ মাউন্টেন বা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। 2010 সালে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালে মামলাটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রোববার দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেন। মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিভ পিটিশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে আজকে 26 নম্বর আইটেম ছিল। তো ওনারা এটা ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। এছাড়া বিমানবন্দর উন্নয়নের নামে লুটপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মুখলেসুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। মামলার আইনজীবী হোসেন আলী হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এমন পদক্ষেপ নেওয়া হয় যা আইনের পরিপন্থী। শিক্ষার্থীর সাম্য হত্যার বিচারের দাবিতে আজও নানা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের লক্ষ্যে দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শেষে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিকে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার দাবি একটাই, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। 48 ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রায় 5 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি রহস্য। হত্যাকারীরাও ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার কুলকিনারা করতে ব্যর্থ প্রশাসন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে 48 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। আজকে এখন 12টা বাজার 20 মিনিট বাকি আছে। আমরা জানতে চাই, আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমরা এটা একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই, সেজন্য আমরা এখানে এসেছি। এ সময় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে
সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুর হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করবেন সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি, পুলিশ কিছু অগ্রগতি করেছে। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাম্যের পরিবার। বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সমাবেশ শেষে সাম্য হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি না থাকায় অবহেলার অভিযোগ তুলে শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সব ধরনের ছাত্র সংগঠনের সহাবস্থান জরুরি বলেও জানান শিক্ষার্থীরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে এই হুঁশিয়ারি দেয় তারা। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। পরে অবরোধ তুলে নেন ছাত্রদল নেতা কর্মীরা। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে ছাত্র সংগঠনটি। পরে এমন হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। সেখানে তারা বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যারা দোষী তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। মূল আসামি যারা, তাদেরকে অন্তরালে রাখা হয়েছে। কি কারণে রাখা হয়েছে, প্রশাসনের এই ব্যর্থতা আমরা মেনে নিতে পারতেছি না। সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদের প্রকাশ্যে এনে বিচার করতে হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিটা আদায় করে বাসায় ফিরবো। শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রার ক্ষমতা কারণে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে, প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে। বিক্ষোভে ঢাবি ছাত্রদল ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। করেছেন সচিবালয় অভিমুখে লং মার্চ। নগর ভবনের বিভিন্ন গেটে ঝুলিয়েছেন তারা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে রোববার সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসেন নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা নগর ভবনের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন। নির্বাচিত নগরপিতা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। জনাব ইশরাক হোসেন, যিনি একজন নির্বাচিত মেয়র, যাকে প্রজ্ঞাপন জারি করে শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছিল, আমরা পরক্ষণেই ষড়যন্ত্র দেখতে পেলাম। এটা জাতির জন্য দুঃখজনক। আজ যদি আন্দোলন বাস্তবায়ন হয়, আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করব। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে ভয় পেয়েই দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছে বলেন বিএনপি নেতাকর্মীরা। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সচিবের পদত্যাগ দাবিও জানান। যেহেতু অনেক গণতন্ত্র আনার জন্য অনেক রক্ত দেওয়া হয়েছে এবং কোর্টের মাধ্যমে রায় হয়েছে যে জনতার মেয়র ইশরাক, তার রায়টা বাস্তবায়ন করা হোক। আমি আসিফ নজরুলকে বলবো, এই আসিফ ভুইয়া তাকে কোনোভাবেই শপথ গ্রহণ করতে দিচ্ছে না। তার দুর্নীতি প্রকাশ হয়ে যাবে। সে যে সিটি কর্পোরেশনকে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি লুটের রাজত্ব বানিয়ে ফেলেছে। দুপুরে লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে যান নেতাকর্মীরা। গুলিস্তান, গোলাপ শাহ মাজার, পল্টন, হাইকোর্ট মোড় ঘুরে নগর ভবনে এসে শেষ হয় এই কর্মসূচি। কারণ কোর্ট থেকে রায় দিয়েছে, রায় দেওয়ার পরও ওনারা কেন তাকে শপথ করাবে না মেয়রকে? আমরা চাই আমাদের ইঞ্জিনিয়ার ইসরাকরে তার শপথ তাকে বুঝিয়ে দেওয়া হোক। ঘোষণা দেওয়ার পরেও তার প্রাপ্যটা কেন এখনো বুঝিয়ে দেওয়া হচ্ছে না? যেহেতু আদালত রায় দিয়েছে আর জনগণের ভোটে সে নির্বাচিত হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে আদালত রায় দেওয়ার পরে তো আর কোনো কিছু থাকে না। প্রতিদিন বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এবারের বাজেট দায়িত্ব জ্ঞানহীন নয়, শৃঙ্খলা পুনরুদ্ধারের, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য বাজেট ব্যবস্থাপনা টেকসই করা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় 2,30,000 কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2025-26 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় নির্ধারণে রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভা অনুষ্ঠিত হয়। সভায় 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। এর 1,44,000 কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং বাকি 86,000 কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ থেকে। এবারও বড় 5টি খাতে প্রায় 70% বরাদ্দ দেয়া হয়েছে। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ দেয়া হয়েছে 58,973 কোটি 39 লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,392 কোটি 26 লাখ, শিক্ষায় 28,557 কোটি, গৃহায়নে 22,776 কোটি 40 লাখ ও স্বাস্থ্যে বরাদ্দ দেয়া হয়েছে 18,148 কোটি 14 লাখ টাকা। সভা শেষে এবারের বাজেট নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমি বলবো যে এবারের বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। নতুন করে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে না, আগে চলমান প্রকল্পগুলো শেষ করার কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশটির বৈধতা নিয়ে আদালতে রিট করা হয়েছে। অন্যদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে উপকমিশনার সঞ্জিদা খানম বলেন, রিটের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সোমবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ উপদেষ্টা। শিউলি রায় রিপোর্ট। সম্প্রতি জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করবে কর আদায়ের কাজ। রোববার অধ্যাদেশটির বৈধতা নিয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ। তিনি বলেন, রুল বিচারাধীন অবস্থায় ওই অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে। আইন সচিব ও অর্থ সচিবকে রিটের বিবাদী করা হয়েছে। আমরা আমাদের রিটের মধ্যে আমরা পার্টি করেছি ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং পাশাপাশি ল মিনিস্ট্রিকে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না। এদিকে রাজধানী আগারগাঁয়ে রাজস্ব ভবনে বিকেলে সংবাদ সম্মেলনে উপকমিশনার সঞ্জিদা খানম বলেন, রিটের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। প্রণীত রাজস্ব অধ্যাদেশ বিষয়ে যে রিটটি হয়েছে এর সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সোমবার বিকেলে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর ভাসানটেক শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 7টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার সন্ধ্যায় মিরপুর 13 নম্বরে অবস্থিত বস্তিটিতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত 8টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ পর্যন্ত ঘটনাস্থলে মিরপুর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কুর্মিটোলা ফায়ার স্টেশন ও পল্লবী ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কার চায় জামায়াতে ইসলামী। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় নির্বাচনও চায় দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত রয়েছে, পর্যায়ক্রমে সেসব বিষয়েও একমত হওয়া সম্ভব। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে আবারও আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার সকাল থেকে জাতীয় সংসদের এলডি হলে দলটির সঙ্গে কমিশনের এ আলোচনা শুরু হয়। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে সেসবেও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। আমরা বিশ্বাস করি যে যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে, ভিন্নমত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতর অস্থিরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। বৈঠক শেষে দলীয় স্বার্থের বাইরে গিয়ে জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিবর্তনের প্রস্তাব করেছে জামায়াত বলে জানান ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংকীর্ণ কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কোনো সুবিধাবাদী চিন্তার ভিত্তিতে আমরা কাজ করব না। আমরা দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটাকেই আমরা প্রাধান্য দিয়ে এই রিফর্মসে আমরা আমাদের ভূমিকা থাকবে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ ও বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করার বিরোধিতাও করে জামায়াত। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে প্রসিডিং শুরু হলে, চার্জশিট যদি হয়ে যায়, তখন তারা আর দাঁড় করাতে পারবে না। তাদের একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দিন যত যাচ্ছে জাতির সংখ্যা তত বাড়ছে। রোববার এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে কয়টা বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো জানিয়ে রোডম্যাপ দিলেই হয়। তিনি আরও বলেন, বিগত সরকারের সময় জুলুম নির্যাতনে অংশ নেয়নি, দুর্নীতিবাজ নয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য যে কেউ বিএনপিতে আসতে পারে। সহনশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতিও চায় বিএনপি। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির বহুল ব্যবহৃত ওরসালাইন এন এর নাম বদলে এসএমসি ওরসালাইন নামে বাজারে এসেছে নতুন নকশার প্যাকেটে। রোববার রাজধানীর বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওরসালাইনের নতুন প্যাকেট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসির এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির জানান, এসএমসির ওরসালাইন বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে আধুনিক ও গ্রাহকদের উপযোগী করে রাখার জন্য কাজ করছে তারা। এসএমসি ইজ দ্য প্রাইম এক্সাম্পল যে এসএমসি গত 50 বছর ধরে অপারেট করে আসছে
এবং আপনি দেখেন আমরা আমাদের যে প্রোডাক্টগুলা মার্কেটে এত জনপ্রিয় তার প্রাইমারি কারণটা কি? কারণটা হচ্ছে যে এসএমসি বছরের পর বছর কনসিস্টেন্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে আইডিএফ। অন্যদিকে হুথি মুখপাত্রের দাবি সামরিক হামলা সফল হয়েছে। ফাতেমা তাসনিমের রিপোর্ট। সাইরেনের শব্দে আবারও আতঙ্কে ইসরায়েলিরা। ইয়েমেনে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবের বহুল জনবসতিপূর্ণ এলাকায়। তবে হামলায় হতাহত না হলেও স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করে। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে একটি ছিল হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, অন্যটি ছিল জুলফিকার ক্ষেপণাস্ত্র। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করে এবং লাখ লাখ ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য করে এবং বিমানবন্দরে বিমান চলাচল প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ করে দেয়। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনীর দাবি রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছেন তারা। শুক্রবার ইসরায়েল লোহিত সাগরে হুদেইদা বন্দর ও সালিফে বোমা হামলা চালায়। এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি। এদিকে হামলা অব্যাহত থাকলে হুথিকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয় ইসরায়েল। অন্যদিকে হুথির জ্যেষ্ঠ নেতা নাসের আল দিন কটাক্ষ করে বলেন ইসরায়েল শুধু হামলার ভাষা বোঝে। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুথি, যদিও তারা মার্কিন জাহাজের উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।